ওয়েলকাম টু মাই চ্যানেল ইকোনমিক্স সিম্পলিফাইড। আজকের আলোচনা বলে দাও আছে, দেখো ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। আমি তোমাদের কাছে কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদাভাবে ডিসকাস করার পর একটা ভিডিও আমি তৈরি করব, যেখানে ইন নাটশেল অ্যাট এ গ্লান্স টোটাল কন্টেন্টস অফ দ্যাট চ্যাপ্টার আমি একটা ভিডিওতে এক্সপ্রেস করব। আমি কিন্তু কথা রাখলাম। তোমাদেরও মনে আছে তো কি করতে বলেছিলাম? হ্যাঁ, লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার পরের ভিডিওটা তোমার কাছে, যাতে নোটিফিকেশান যায়। করছো তো? না করলে এখনই করো। তাহলে আজকে শুরু করা যাক ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড। প্রথমত, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড কাকে বলে, অর্থাৎ কেন আমি ইকোনমিক্সে এটা পড়ব। অর্থাৎ এই ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড আমি বলেছিলাম আমার আগের ভিডিওগুলোতে যে এটা এসছে আমার ফিজিক্স থেকে। অর্থাৎ সেম টেম্পারেচার যদি আমি ডিফারেন্ট মেটালের উপর দিই, তাহলে এক্সপানশন অফ দ্য মেটাল উইল বি ডিফারেন্ট, এবং দ্য কোয়ালিটেটিভ কনসেপ্ট অফ ডিফারেন্ট মেটাল ইজ নাথিং বাট দ্য ইলাস্টিসিটি অ্যাজ ডেসক্রাইবড ইন ফিজিক্স। ঠিক ওই কনসেপশনটাই আমরা ইকোনমিক্সে ইমপ্লিমেন্ট করলাম। কীরকম? যে সেম পার্সেন্টেজ যদি আমি প্রাইস চেঞ্জ করি, সেটা বাড়াতে পারে কমাতে পারি, তাহলে কমোডিটি আমার সমানভাবে রেসপন্স করবে না। একজন কনজিউমারের কাছে 5% যদি দাম বাড়ে সোনার বা লাক্সারি কমোডিটির, ডিমান্ডটা একরকম হবে। আবার 5% যদি দাম বাড়ে মেডিসিনের ক্ষেত্রে, তাহলে ডিমান্ড একরকম হবে। তাহলে একই পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে, বাট রেসপন্সিভনেস উইল বি ডিফারেন্ট। দ্যাট ইজ দ্য মেন কনসেপ্ট অফ ইলাস্টিসিটি ইমপ্লিমেন্টেশন ইন ইকোনমিক্স। ক্লিয়ার? এবারে ইলাস্টিসিটি মেজার করার জন্য আমরা দুটো পদ্ধতি ব্যবহার করি। এক নম্বর হচ্ছে জিওমেট্রিক মেথড, অর্থাৎ জ্যামিতিকভাবে আমি ইলাস্টিসিটি কীভাবে ব্যাখ্যা করব বা ভাবব। সেখানে আমরা বলেছি কোনো ডিমান্ড কার্ভের উপর যদি একটা নির্দিষ্ট বিন্দুতে আমি মেজার করি, তাহলে সেটাকে বলবো পয়েন্ট মেথড। আর যদি কোনো একটা ডিমান্ড কার্ভের উপর একটা স্পেসিফিক রেঞ্জে কত ইলাস্টিসিটি আছে, সেটাকে বলবো আমরা আর্ক ইলাস্টিসিটি। যদি ডিমান্ড কার্ভটা আমার লিনিয়ার হয়, তাহলে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে স্লোপ at a different point on a linear demand curve is same, but elasticity মানে point elasticity differ from 0 to infinity. যদি intersection point of বা demand curve on the x axis হয়, সেখানে 0। যদি মিডল পয়েন্টে হয় তাহলে 1। যদি intersection point vertical axis হলে equal to infinity। in between যদি মিডল পয়েন্ট অ্যান্ড intersection point of x হয়, তাহলে লেস দ্যান 1, আর এখানে হবে গ্রেটার দ্যান 1। ফর্মুলা কি মেজার করার জন্য? ইলাস্টিসিটি, পয়েন্ট ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু পয়েন্ট ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু লোয়ার পার্ট বা লোয়ার সেগমেন্ট অফ দ্য কনসার্ন পয়েন্ট ডিভাইডেড বাই আপার সেগমেন্ট অফ দ্য কনসার্ন পয়েন্ট। অর্থাৎ এই বিন্দুতে হচ্ছে এটা ডিভাইডেড বাই এটা, অর্থাৎ লোয়ার সেগমেন্ট ডিভাইডেড বাই আপার সেগমেন্ট। ক্লিয়ার? এইবার আসো আরেক রকমভাবে আমরা ইলাস্টিসিটি মেজার করি, দ্যাট ইজ অ্যালজাব্রিক মেথড। এই অ্যালজাব্রিক মেথডে আমরা তিন ধরনের ইলাস্টিসিটি মেজার করতে পারছি। একটাকে আমরা বলছি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, মানে ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আমরা পড়েছিলাম ডিমান্ড অফ এ কমোডিটি ডিপেন্ডস অন সো মেনি ফ্যাক্টরস। তার মধ্যে একটা ছিল ওন প্রাইস, আরেকটা ছিল ক্রস প্রাইস বা রিলেটিভ প্রাইস, আরেকটা ছিল ইনকাম। এছাড়া আরও অনেক আমার ফ্যাক্টরস ছিল, টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস, টাইম, ফ্যামিলি সাইজ, এটসেট্রা। বাট ওগুলো কোয়ালিটেটিভ কনসেপ্ট। তাহলে ওই কোয়ালিটেটিভ কনসেপ্টের উপর আমি ইলাস্টিসিটি ভ্যালু পাবো না, বিকজ ইট ইজ কোয়ালিটি, বাট দিস ইজ দ্য কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট। তাহলে এখানে হাউ মাচ পার্সেন্টেজ টার্ম উইল বি রেসপন্সেস অর রেসপন্ডিং ডিউ টু দিস চেঞ্জ অন পার্সেন্টেজ ইন ডিমান্ড চেঞ্জ। ক্লিয়ার? তাহলে এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে আমরা নোট করেছিলাম EXX, মানে এক্স কমোডিটির দামের জন্য এক্স কমোডিটির ডিমান্ড। ডেফিনেশন কি? ডেল্টা ডিএক্স বাই ডেল্টা পিএক্স ইন্টু পিএক্স বাই ডিএক্স। এবার এটাকে বলে পার্সেন্টেজ মেথড। এই পার্সেন্টেজ মেথডে
যখন পারফেক্টলি ইনইলাস্টিক হবে, তার মানে ভ্যালুটা কত, ইপি ইকুয়ালস টু 0। তার মানে দামের যতই পরিবর্তন হোক, মানে বাড়ুক কমুক, ডিমান্ডটা কিন্তু একই থাকছে। অর্থাৎ দাম যদি বাড়ে বা কমে, ডিমান্ড কিন্তু একই থাকছে। তার মানে এক্ষেত্রে ডিমান্ড কার্ভটা হবে স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। ক্লিয়ার? নেক্সট আছে পারফেক্টলি ইলাস্টিক। তার মানে ইপি যখন ভ্যালুটা ইকুয়াল টু ইনফিনিটি, তার মানে একটা নির্দিষ্ট দামে ডিমান্ডটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। যেমন OP1 দামে ডিমান্ডটা হয়েছে OQ1 হতে পারে, OQ2 হতে পারে, OQ3 হতে পারে। তার মানে এক্ষেত্রে ডিমান্ড কার্ভ উইল বি এ স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য কোয়ান্টিটি অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস বা হরাইজন্টাল অ্যাক্সিস। তবে সামান্য যদি দাম বাড়ে তাহলে ডিমান্ড উইল বি 0, বিকজ আমি আগেই ডিসকাস করেছি এই পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডটা ইজ আনরিয়ালিস্টিক কনসেপ্ট, বাট করতে তো হবে। তাহলে সেক্ষেত্রে এই ভ্যালুটা কত, ইপি ইকুয়ালস টু ইনফিনিটি। নাও কাম টু দ্য পয়েন্ট ইউনিটারি ইলাস্টিক। তার মানে যখন ইপির ভ্যালুটা ইকুয়ালস টু 1, এক্ষেত্রে ডিমান্ড কার্ভটা একটা স্পেশাল শেপ হয়। সেই শেপটা আমি বলেছিলাম রেক্টাঙ্গুলার হাইপারবোলা। তার মানে এই ডিমান্ড কার্ভটা কখনোই কোনো অ্যাক্সেসকে টাচ করবে না বা ইন্টারসেক্ট করবে না, এবং এর তলায় তুমি যতগুলো রেক্টাঙ্গুল ড্র করবে প্রত্যেকটা রেক্টাঙ্গুলারের এরিয়া কিন্তু সেম হবে। তার মানে ইউনিটারি ইলাস্টিক ক্ষেত্রে চেঞ্জ ইন পার্সেন্টেজ অফ প্রাইস ইকুয়ালস টু চেঞ্জ ইন পার্সেন্টেজ অফ ডিমান্ড। তার মানে কেটে কুটে এক হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে এরকম দেখতে হবে। নাও কাম টু দ্য পয়েন্ট ইলাস্টিক ডিমান্ড কাকে বলছি? ইলাস্টিক মানে হচ্ছে গ্রেটার দ্যান 1। আমি আগেই বলেছি এইটা গ্রেটার দ্যান 1 মানে কি, পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড উইল বি গ্রেটার দ্যান পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। তাহলে এখানে দেখো এই যে দামের পরিবর্তনটা যতখানি হয়েছে, ডিমান্ডের পরিবর্তন তার থেকে বেশি হয়েছে, যার জন্য বলা হয়েছে ডেল্টা ডি ইজ গ্রেটার দ্যান ডেল্টা পি। সেক্ষেত্রে কিন্তু ডিমান্ড কার্ভটা হবে মোর ফ্ল্যাটার ডিমান্ড। নাও কাম টু দ্য পয়েন্ট ইনইলাস্টিক ডিমান্ড, তার মানে ইপি লেস দ্যান 1। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিমান্ড কার্ভটা হবে মোর স্টিপার, অর্থাৎ চেঞ্জ ইন ডিমান্ড উইল বি লেস দ্যান চেঞ্জ ইন প্রাইস। আমি দেখো দেখিয়েছি এখানে এতখানি দামটা কমলো, অথচ ডিমান্ডটা মাত্র অল্প বেড়েছে। তাহলে এটা হচ্ছে মোর স্টিপার ডিমান্ড কার্ভ হবে, তখন কিন্তু ইপির ভ্যালুটা লেস দ্যান 1, তার মানে ইনইলাস্টিক ডিমান্ড। দিস ইজ অল অ্যাবাউট দ্য ডিগ্রি অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। নাও কাম টু দ্য পয়েন্ট টোটাল এক্সপেন্ডিচার মেথড, অ্যানাদার প্রসেস অফ ক্যালকুলেশন অফ ইলাস্টিসিটি। কি বলছে? এখানে দেখো একটা টেবিল বানিয়েছি, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল এক্সপেন্ডিচার। ধরো দাম যখন 60, কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে 10, তাহলে এক্সপেন্ডিচার কত, 6 × 10 = 600। দাম কমিয়েছি 50, অ্যাজ পার ল অফ ডিমান্ড, ডিমান্ড বেড়েছে, কিন্তু এমনভাবে ডিমান্ড বেড়েছে যে আমার এক্সপেন্ডিচার টোটালটা বেড়ে গেছে 650, মানে 30 হয়েছে 15 30 হচ্ছে 650। তার মানে কি হলো, দাম কমলো, টোটাল এক্সপেন্ডিচারটা বাড়লো। তার মানে ইনভার্স রিলেশন। এই ইনভার্স রিলেশন হলে পরে ইপির ভ্যালুটা গ্রেটার দ্যান 1 হবে, তার মানে ইলাস্টিক ডিমান্ড হবে। ক্লিয়ার? আরেকটা আমি টেবিল বানিয়েছি যেখানে একই জিনিস করি, দেখো প্রাইস, কোয়ান্টিটি, টোটাল এক্সপেন্ডিচার। দাম যখন 60, কোয়ান্টিটি 10, টোটাল এক্সপেন্ডিচার 600। দাম কমে হয়েছে 50, কোয়ান্টিটি বেড়েছে 11, অ্যাজ পার ল অফ ডিমান্ড, এক্সপেন্ডিচার হচ্ছে 550। তার মানে দাম কমলো, টোটাল এক্সপেন্ডিচারও কমলো। তার মানে ডিরেক্টলি প্রপোর্শনেট হচ্ছে দাম এবং টোটাল এক্সপেন্ডিচার। সেক্ষেত্রে কিন্তু ইনইলাস্টিক ডিমান্ড হচ্ছে ভ্যালু হচ্ছে লেস দ্যান 1। এবার ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড, তার মানে ইডির ভ্যালুটা ইকুয়ালস টু 1 হবে। তার মানে কি, দাম যখন 60 টাকা, কোয়ান্টিটি 10, এক্সপেন্ডিচার 600। দাম যখন কমে 50, কোয়ান্টিটি 12, ল অফ ডিমান্ড মেনটেন করলো, এবং এক্সপেন্ডিচার একই থাকলো 600। তার মানে দাম কমলেও টোটাল এক্সপেন্ডিচার রিমেইনিং কনস্ট্যান্ট, তখন সেটাকে আমরা বলছি ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড। নাও কাম টু দ্য পয়েন্ট ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ডেফিনেশন কি না, ইএম ডিনোট করেছি পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম অফ দ্য কনজিউমার। এটাই ক্যালকুলেশন করে আমরা পাই
ডেল্টা ডিএক্স বাই ডেল্টা এম, এম ফর ইনকাম, ইন্টু এম বাই ডিএক্স। তার মানে চেঞ্জ ইন ডিমান্ড অফ কমোডিটি divided by change in consumer's income into initial income of the consumer divided by initial demand of that commodity. এবার এখানেও এই ইনকাম ইলাস্টিসিটি ভ্যালু দেখে আমরা ক্লাসিফিকেশন অফ গুডসটা করতে পারি। নাম্বার 1, যদি আমি দেখি ইএম এর ভ্যালুটা গ্রেটার দেন 1 মানে গ্রেটার দেন 0 মানে পজিটিভ, আয় বাড়লে ডিমান্ডও বাড়বে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কমোডিটিটা নর্মাল গুডস। যদি এবার গ্রেটার দেন 0 মানে কি 1 2 অনেক কিছু হতে পারে। এবার একটু স্পেসিফাই করলাম কি না, যখন এই ভ্যালুটা গ্রেটার দ্যান 0 বাট লেস দ্যান 1 হয়, এই 0.75 0.25 এটসেট্রা এটসেট্রা, তখন কিন্তু কমোডিটিটা হয়ে যাচ্ছে নেসেসিটি গুডস মানে নেসেসিটি প্রয়োজনীয় দ্রব্য। যদি এবার দেখা যায় ইনকাম ইলাস্টিসিটি ভ্যালুটা গ্রেটার দ্যান 1 হয় মানে আয় বাড়লো, যে পার্সেন্টেজ তার থেকে চাহিদাটা পার্সেন্টেজটা আরও বেশি বাড়লো, তাহলে সেক্ষেত্রে কী হলো কমোডিটিটা হয়ে গেল লাক্সারি গুডস। নেক্সট, যদি ইনকাম ইলাস্টিসিটি ভ্যালুটা লেস দ্যান 1 মানে নেগেটিভ, আয় বাড়লো ডিমান্ডটা কমে গেল, তখন সেই কমোডিটিকে আমরা বলবো ইনফেরিয়ার গুডস। ইনফেরিয়ার গুডস বাংলা যেটা বলা হচ্ছে নিকৃষ্ট দ্রব্য। সিমিলারলি যদি ইনকাম ইলাস্টিসিটি ভ্যালু যদি ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ আয় বাড়লো ডিমান্ড খুব একটা বাড়লো না, বাড়লো নেগলিজেবল, তখন আমি কমোডিটিটাকে বলবো ইনএক্সপেন্সিভ নেসেসিটি বা এসেনশিয়াল গুডস। তাহলে দেখো ইনকাম ইলাস্টিসিটির ভ্যালু দেখে আমরা কিন্তু ক্লাসিফিকেশন অফ গুডসটা করতে পারলাম। ক্লিয়ার? লাস্ট ওয়ান ইজ দ্য ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তার মানে কি একটা কমোডিটির দামের পার্সেন্টেজ চেঞ্জের জন্য অন্য কমোডিটি ডিমান্ডের কত পার্সেন্টেজ রেসপন্সিভ চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু কী করেছিলাম ইএক্সএক্স নিজের দ্রব্যের দাম নিজের ডিমান্ড, এখানে কি করলাম ইএক্সওয়াই ওয়াই দ্রব্যের দাম এক্স দ্রব্যের ডিমান্ড ইন পার্সেন্টেজ চেঞ্জ। দেখো ওই জন্য লিখলাম ডি ডেল্টা ডিএক্স বাই ডেল্টা পিএক্স, এখানে কি করলাম ডেল্টা ডিএক্স বাই ডেল্টা পিওয়াই, এখানে করলাম পিএক্স বাই ডিএক্স, এখানে করলাম পিওয়াই বাই ডিএক্স। এটা একটু মাথায় রেখো। তাহলে এখানে ক্রস প্রাইস ইলাস্টিসিটি ডেফিনেশন হচ্ছে এটা, এবং এরও ভ্যালু দেখে আমরা নেচার অফ গুডসটা ক্লাসিফাই করতে পারি। নাম্বার 1, যদি দেখি এই ক্রস প্রাইস ইলাস্টিসিটি ভ্যালুটা পজিটিভ হচ্ছে মানে গ্রেটার দ্যান 0, তাহলে বলবো এক্স আর ওয়াই টু কমোডিটিজ আর সাবস্টিটিউট, অর্থাৎ একটার দাম বাড়লে অন্য কমোডিটির ডিমান্ডটা বেড়ে যায়। তবে চার কফি, যদি কফির দাম বেড়ে যায় তাহলে চায়ের ডিমান্ডটা বেড়ে যাবে, বিকজ কফি কাস্টমার উইল সুইচ ওভার ফ্রম কফি কনজামশন টু টি কনজামশন, তাহলে দাম বাড়লো কফি, চায়ের ডিমান্ডটা বাড়লো, মানে ডিরেক্টলি প্রপোর্শনাল, তার মানে পজিটিভ হলো। যদি তোমার এই ক্রস প্রাইস ইলাস্টিসিটি তোমার ভ্যালুটা লেস দ্যান 0 হয়, তার মানে এক্স অ্যান্ড ওয়াই আর কমপ্লিমেন্টারি গুডস। যেমন তোমার দেখা গেল গাড়ি এবং পেট্রোল, পেট্রোলে যদি দাম বাড়ে মানে ধরো ওয়াই, তো ডিমান্ড ফর কার ডিক্রিজ করলো, তাহলে একটা বাড়লো একটা কমলো, তার মানে ইনভার্স রিলেশনশিপ, তার জন্য কি হলো আমার কমপ্লিমেন্টারি গুডস হলো, নেগেটিভ ভ্যালু আসলো কমপ্লিমেন্টারি গুডস হলো। আর যদি দেখা যায় আমি ক্যালকুলেশন করার পর ক্রস ইলাস্টিসিটি ভ্যালুটা 0 এসছে, তার মানে এক্স অ্যান্ড ওয়াই আর নট রিলেটেড গুডস। কীরকম না, খবরের কাগজে দাম বাড়লে টিভির ডিমান্ডটা কেমন, নট রিলেটেড গুডস, তাহলে সেক্ষেত্রে আমার ভ্যালুটা হয়ে গেল 0। আশা করি টোটাল ইলাস্টিসিটি অফ ডিমান্ড চ্যাপ্টারটা তুমি অ্যাট এ গ্ল্যান্স বুঝতে পেরেছ। এটাকে একটু ভালোভাবে স্ক্রিনশট নিয়ে নাও ফর রেডি রেফারেন্স ফর ইউর এক্সাম, বিকজ ডিফারেন্ট টিকি কোশ্চেন্স এখানে আসে। অনেক সময় কাপ দিয়ে বলে নেচার অফ দ্য কাপস কেমন হবে, অনেক সময় ভ্যালু দিয়ে বলে ইলাস্টিক হবে না ইনইলাস্টিক হবে, অনেক সময় বলে যে এই যদি ইলাস্টিসিটি যদি গ্রেটার দ্যান 1 হয় প্রাইস, তাহলে আমার কী ধরনের দ্রব্য হবে। এখন ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন্স মেকআপ ডিফারেন্ট এক্সাম, সেটা আইসিএসসি হোক, সিবিএসসি হোক, বিকম হোক, হোয়াট এভার, কম্পিটিটিভ এক্সাম হোক, হোয়াট এভার। তাহলে ভিডিওটা কি ভালো লাগলো? তাহলে স্ক্রিনশট নিও, পড়ো, সবচেয়ে ভালো হচ্ছে পড়ো, দেখো ভিডিওটা ভালোভাবে দেখো, আর আছে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তাহলে আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো। টিল দেন, গুড বাই।